আইসিটি উইজেটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আইসিটি উইজেটের পক্ষ থেকে আপনাদের সামনে যে ক্লাসটি পরিবেশন করব সেই ক্লাসটি হচ্ছে বাংলার সমাস। আজকের এই ক্লাসে মূলত আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি কোনো ব্যাসবাক্য করবেন না, সমাস দেখার সাথে সাথেই আপনি আনসার করতে পারবেন মাত্র 5 সেকেন্ডের ভিতরে। ঠিক আছে, তো আমরা আসলে আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাস মূলত হচ্ছে সমাসের 3টি বিষয়ের উপরে, সেটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু ও কর্মধারয় সমাস। বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখাবো। আজকে আমরা চলে যাই কিভাবে আমরা এই সমাসগুলো নির্ণয় করতে পারব। দেখুন, সর্বপ্রথম আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে সমাস আসলে কি। সমাস হচ্ছে গিয়ে বহু পদকে এক পদে সংক্ষেপ করা। অনেকগুলো পদ থাকবে, সেই পদকে এক পদে সংক্ষেপ করতে হবে, সেটা হচ্ছে সমাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সমাস শব্দের অর্থ কী। দেখুন, এখানে সমাস শব্দের প্রথমত যে আমাদের ক অপশনে রয়েছে সংশ্লেষণ, খ অপশনে রয়েছে বিশ্লেষণ, গ অপশনে আছে সংক্ষেপণ এবং ঘ অপশন হচ্ছে সংযোজন। যেহেতু আমি প্রথমেই বলেছি সমাস হচ্ছে অনেকগুলো পদ থাকবে, সেই পদকে এক পদে সংক্ষেপণ করা হবে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে কি সংক্ষেপণ। দেখুন, সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্নের পদটির নাম কি? সমস্ত পদ। মানে যখন আমাদের বহু পদ, সেই পদ যখন একটা পদ হবে সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি হতে পারে? দেখুন, যেমন আমরা লিখতে পারি সিংহ চিহ্নিত আসন। কি হবে? সিংহাসন। সিংহাসন। দেখুন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। এই সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ। আর সিংহ চিহ্নিত আসন, এই সমস্ত অংশটি সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে ব্যাসবাক্য। এটা কি? ব্যাসবাক্য। ব্যাসবাক্যর আরও এক নাম আছে বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। ব্যাসবাক্যর টোটাল 3টি নাম, একটি হচ্ছে বিগ্রহ বাক্য, একটা হচ্ছে সমাস বাক্য। আর সমস্ত পদ হচ্ছে, যেহেতু এই সিংহ চিহ্নিত আসন, এই 3টি পদ কি হচ্ছে একটা পদে মিলিত হয়েছে, সেটা হচ্ছে সিংহাসন। তো এইটা হচ্ছে সমাস নিষ্পন্ন হওয়া পদ, যাকে আমরা সমস্ত পদ বলতে পারি। সমস্যমান পদ হচ্ছে, দেখুন এখানে সিংহ আছে আর আছে আসন আছে। ঠিক আছে, যে যে পদ মিলে, ঠিক আছে, যে যে পদ মিলে চিহ্নিত আছে, যে যে পদ মিলে মূলত সমাস হয়, সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। এর ভিতরে আবার সিংহ এবং আসন, এই সিংহ হচ্ছে পূর্বপদ, সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে উত্তরপদ। বা পরপদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, যে যে পদে সমাস হয়, আমি আগেই বলেছি সমস্যমান পদ হচ্ছে যে যে পদে আমাদের সমাস হয়, সেটি হচ্ছে সমস্যমান পদ। যে যে পদে সমাস হয় সেটাকে কি ব্যাসবাক্য বলে, সমস্যমান পদে পূর্বপদ বলে, উত্তরপদ বলে? আমাদের উত্তর হবে সমস্যমান পদ। পূর্বপদ আমি দেখিয়েছি, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ হচ্ছে পূর্বপদ আর আসন হচ্ছে উত্তরপদ বা পরপদ। এগুলো হচ্ছে সমাসের একদম বেসিক আইডিয়া। এরপরে দেখুন, আমরা আস্তে আস্তে যেসব বিষয়ের দিকে যাব,
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? দেখুন, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসটা মূলত সংস্কৃত ভাষা থেকে এই যে সমাসের রীতি বা নিয়মগুলো, এগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। সেক্ষেত্রে সমাসের রীতি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত। ঠিক আছে, এরপরে আমরা এখন পড়ব দ্বন্দ্ব সমাস। দেখুন, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস বা পূর্বপদে প্রাধান্য পায়, এগুলো কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? দেখুন, আমাদের মনে রাখতে হবে তিনটি সমাস রয়েছে, তিনটি সমাসে সাধারণত পরপদ প্রদান পায়। তার ভিতরে একটি হচ্ছে তৎপুরুষ, দ্বন্দ্ব এবং কর্মধারয়। তৎপুরুষ, দ্বন্দ্ব এবং কর্মধারয় পরপদ প্রাধান্য পায়, মানে সাধারণত যখন সমাস নিষ্পন্ন হয় সমস্ত পদটির ক্ষেত্রে পরপদের অর্থটা বেশি প্রাধান্য পায়। দেখুন, দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে আমাদের পরপদ এবং পূর্বপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে এসে তৃতীয় পদের প্রাধান্য পায়। অর্থাৎ পরপদ এবং উত্তরপদ, পূর্বপদ এবং পরপদ, এই দুটি পদের অর্থই বোঝায় না, মূলত এই দুটি পদ মিলে তৃতীয় কোনো একটি বিষয়কে বা বস্তুকে বোঝায়। অব্যয়ভাব সমাসে সাধারণত অব্যয় পদে প্রাধান্য পায় বা পূর্বপদে প্রাধান্য পায়। এখন আমরা সাধারণত দ্বন্দ্ব সমাস চিনব। দেখুন, আমরা সাধারণত জানি যে এবং ও আর, সাধারণত দুটি পদের মাঝে যদি এবং ও আর থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। এছাড়াও আমরা খুব সহজেই সমাস চিনতে পারবো। আজকে ক্লাসটাই হচ্ছে মূলত কিভাবে আপনি সহজে সমাস চিনতে পারবেন, ব্যাসবাক্যর প্রয়োজন হবে না। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস। দেখুন, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সবসময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এটি সাধারণত দ্বন্দ্ব মানে জোড়া। ঠিক আছে, দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া। এই সমাসে সাধারণত একটা জোড়া থাকবে, এই সমাসে সাধারণত একটা জোড়া থাকবে। সেই জোড়াটার উপর নির্ভর করে আমরা নির্ধারণ করব এটা কোন সমাস। যেমন বাবা মা, ভাই বোন। দেখুন, বাবা এবং মা এটা কিন্তু একটা জোড়া। ঠিক আছে, ভাই বোন এক জোড়া। তো এখানে হচ্ছে যখন আমরা এই জোড়াটা দেখতে পারবো, আরেকটা বিষয় রয়েছে, সাধারণত দুটি পদকে যদি হাইফেন দ্বারা সংযুক্ত করা হয় বা দুটি পদের মাঝে যদি কোনো হাইফেন থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন এটা একটা দ্বন্দ্ব সমাস। যেমন মা বাপ, মাসি পিসি, খালা খালু, নানা নানি, জিন পরি, চা বিস্কুট ইত্যাদি হচ্ছে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখানে আমি আরেকটু কথা বলি। দ্বন্দ্ব সমাসের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দেখুন, মিলনার্থক দ্বন্দ্ব সমাস আপনারা কীভাবে বুঝবেন? মিলনার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে আমাদের আত্মীয়র যে সম্পর্ক রয়েছে, সাধারণত রক্তের সম্পর্ক কিংবা সাধারণত যেসব আত্মীয় বা যেসব আত্মীয় আমাদের যে আত্মীয়গুলো রয়েছে এদেরকে আমরা যে নামে ডাকি, এর যদি লিঙ্গান্তর হয়, লিঙ্গ যদি থাকে, তাহলে আমরা কিন্তু সেটাকে কি করতে পারি? ওইটাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলতে পারি। যেমন দেখুন, মার পুরুষ লিঙ্গ সাধারণত আমরা কি বলি? বাবা। তারপর মাসি পিসি কিন্তু আমাদের আত্মীয়। আমি বলছি অনেকগুলো বিষয় রয়েছে, একটা হচ্ছে আত্মীয়, আর একটা হচ্ছে যেটা আত্মীয়ের ভিতরে আবার লিঙ্গার্থ হয়। মাসি পিসি, দেখুন খালা খালু, এরা কিন্তু আমাদের সব আত্মীয়বাচক। নানা নানি, জিন পরি, জিন পরিটা হচ্ছে দেখুন লিঙ্গান্তর, জিনের স্ত্রীলিঙ্গ হচ্ছে পরি। চা বিস্কুট, এই দুটো কিন্তু খুবই, চায়ের সাথে বিস্কুট পরিবেশন করা হয় মানে মিল রেখে। এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এরপর দেখুন, আবার আছে আমাদের কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দের মাধ্যমে আমরা বুঝি যে এদের ভিতরে কি রয়েছে? শত্রুতা রয়েছে বা বিরোধ রয়েছে। যেমন আমি বলি, দায়ের সাথে কি কুমড়ো শত্রুতা রয়েছে না? আমরা কুমড়োটাকে কাটি কি দিয়ে? দাও দিয়ে। ওহি এবং নকুল, দেখুন ওহি হচ্ছে সাপ, নকুল হচ্ছে বেজি। তো দেখুন এদের ভিতরে কি একটা বিরোধ রয়েছে বা শত্রুতা রয়েছে। স্বর্গের সাথে শত্রুতা রয়েছে কার? নরকের। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দা কুমড়া, ওহি নকুল, স্বর্গ নরক, এগুলো হচ্ছে বিরোধার্থক
বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এরপর দেখুন আমরা বিপরীত শব্দ পড়েছি, যেমন আয়ের বিপরীত কি? ব্যয়, ঠিক আছে। তারপর লাভ লোকসান, ধনী দরিদ্র। দুঃখিত, এই ঘর বাড়িটা এখানে হবে না, এটা ভুলে আসছে। আয়, ব্যয়, লাভ, লোকসান, ধনী দরিদ্র ইত্যাদি। দেখুন আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, লাভের বিপরীত হচ্ছে লোকসান, ধনীর বিপরীত হচ্ছে দরিদ্র। এটা হচ্ছে বিপরীত, তাহলে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। হাট বাজার, ঘর বাড়ি, কল কারখানা, মোল্লা মৌলবী, এটা কি? দেখুন হাট বাজার, দেখুন এটা হচ্ছে কি? সমর্থক। এটা কি? সমর্থক। সমর্থক দ্বন্দ্ব সমাস এবং প্রায় সমর্থক বা সহচর, এই দুটোর ভিতরে বিশেষ থেকে প্রশ্ন আসে অনেক ক্ষেত্রেই দেখা যায়। কারণ হচ্ছে সমর্থক, এটা হচ্ছে সমর্থক, এটা হচ্ছে প্রায় সমর্থক, যেটা আছে নিচে দেওয়া আছে, কাপড় চোপড়, পোকা মাকড়, দয়া মায়া ইত্যাদি। দেখুন তাহলে আমরা কিভাবে বুঝবো? এগুলো তো প্রায় প্রায় সেম। দেখুন আমরা সমর্থক যে দ্বন্দ্ব সমাস সেটা বোঝার জন্য প্রথমত দেখব যে আমাদের যে দুটো শব্দ থাকবে, এই শব্দ একটা থাকবে, দুটো তো সম্পর্কযুক্ত, একটা থাকবে ছোট ইউনিট, আরটা হচ্ছে বড় ইউনিট। যেমন দেখি আমাদের যে হাটের যে দোকানগুলো সেটা অস্থায়ী থাকে, ছোট থাকে, আর বাজার কিন্তু অনেক বড় হয়। দেখুন দুটোই কিন্তু কাজ এক, জিনিসপত্র বেচা কিনা, কিন্তু হাট হচ্ছে ছোট এবং বাজার কিন্তু কি? বড়। আবার দেখুন ঘর, অনেকগুলো ঘর নিয়ে কিন্তু একটু বাড়ি হয়, তাহলে বাড়ির একটা ছোট ইউনিট কি? ঘর। এবার দেখুন কল কারখানা, কারখানা একটা ছোট ইউনিট হচ্ছে কল, কল মানে হচ্ছে মেশিন বা যন্ত্রপাতি, তাহলে দেখুন কল কারখানা। মোল্লা মৌলবী, দেখুন মোল্লা হচ্ছে যারা সাধারণত ধর্মীয় জ্ঞান অনেক কম, মৌলবী বলতে বোঝায় অনেক বড় মাপের হুজুর। দেখুন তাহলে হচ্ছে কি এক্ষেত্রে সমর্থক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখব সাধারণত যে কোনো একটা জায়গাতে কি থাকবে? একটা ছোট একই জিনিস থাকবে, কিন্তু একটার থেকে আরেকটা একটু বড় থাকবে। যেমন হাটের থেকে বাজারটা একটু বড় থাকে, ঘর হচ্ছে অনেকগুলো ঘর নিয়ে বাড়ি হয়, অনেকগুলো কল নিয়ে কি হয়? কারখানা হয়। মোল্লা, যার জ্ঞান কম সে হচ্ছে মোল্লা, তাদেরকে আমরা সাধারণত মানে মোল্লা বলি। মৌলবী হচ্ছে যাদের জ্ঞানটা একটু বেশি থাকে। তার মানে ছোট ইউনিট এবং বড় ইউনিট মিলে হচ্ছে কি সমর্থক। প্রায় সমর্থকটাগুলো হচ্ছে কি? কাপড় চোপড়। দেখুন কাপড় চোপড়, পোকা মাকড়, দয়া মায়া, এখানে সাধারণত আমরা কাপড় ব্যবহার করি, চোপড় ব্যবহার করি না, কিন্তু কাপড়ের সাথে চোপড় কিন্তু চলে আসে, ঠিক আছে। কাপড় এবং চোপড় এই দুটোকে বলতে শুধুমাত্র কাপড়কেই বোঝায়। পোকা মাকড় দ্বারা শুধুমাত্র কিন্তু কি বোঝায়? পোকাকেই বোঝায়। এখানে কিন্তু কাপড়, এই প্রায় সমর্থক হচ্ছে দুটো যে বিশেষ্য পদ থাকবে বা বিশেষণ পদ থাকবে, এটা মূলত একটা জিনিসকে নির্দেশ করবে। যেমন কাপড় চোপড় দিয়ে শুধু কাপড়কেই বোঝায়, পোকা মাকড় দিয়ে শুধু পোকা এটাকেই বোঝায়, এবং দয়া মায়া দিয়ে দয়াও যেটা, মায়াও সেটা, ঠিক আছে। এই একটা অনুভূতিকেই বোঝায়। এটা বুঝলে আপনারা এটাকে প্রায় সমর্থক বলতে পারেন। দেখুন দম্পতি কোন সমাস। দেখুন দম্পতিকে আমরা যদি দেখি তখন হচ্ছে স্বামী ও স্ত্রী বা জায়া ও পতি, ঠিক আছে। তো যেহেতু দম্পতি হচ্ছে স্বামী ও স্ত্রী, এখানে কিন্তু আমরা কিভাবে, আমাদের কিন্তু দম্পতি দেখলেই বুঝবো যে দম্পতি হতে হলে কি লাগবে? এক জোড়া লাগবে। আমরা আগেই বলেছি দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া। যখন আপনি দেখবেন জোড়া, তখনই আপনি এটা বুঝে নেবেন এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখুন আলো এবং ছায়া একটা জোড়া, পথে এবং প্রান্তরে এটা একটা জোড়া, ছেলে মেয়ে একটা জোড়া, দুধে ভাতে, জায়া পতি এটা একটা জোড়া। দেখুন আলো এবং ছায়া দুটো মিলে একটা জোড়া তৈরি করেছে, পথে ও প্রান্তরে দুটো মিলে একটা জোড়া তৈরি করছে, ছেলে মেয়ে এটা হচ্ছে লিঙ্গান্তর হয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে দুধে ভাতে। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে হাইফেন আছে কিনা। দেখুন এই দুটোর মাঝে কিন্তু হাইফেন আছে, দুধে ভাতের মাঝখানে হাইফেন আছে, ছেলে মেয়ের মাঝখানে হাইফেন আছে, পথে প্রান্তরের মাঝখানে হাইফেন আছে। সাধারণত দুটি শব্দের মাঝখানে যদি হাইফেন থাকে সেটাকে আমরা দ্বন্দ্ব হিসাবে ধরে নিতে পারি। আর তাছাড়া হচ্ছে কি আমরা দেখবো যে সেটা জোড়া কিনা, যদি এক জোড়া হয় তাহলে অবশ্যই সেটা দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস। দেখুন আমরা সাধারণত জানি যে সমাসের ব্যাস বাক্যের শেষে সমাহার থাকে সেটাই হচ্ছে দ্বিগু সমাস। হ্যাঁ সমাহার থাকলে দ্বিগু সমাস হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কারণ সংখ্যাবাচক বহুব্রীহিতেও সমাহার থাকে। হ্যাঁ সেক্ষেত্রে আসলে দ্বিগু সমাস হয় না। সেক্ষেত্রে আমরা যখন বহুব্রীহি সমাস পড়াবো তখন আপনাদেরকে অবশ্যই বোঝাবো। কিন্তু এখানে দ্বিগু সমাসটা আপনি কীভাবে চিনবেন?
দেখুন দ্বিগু সমাস চেনার জন্য আপনাকে ব্যাস বাক্য করার দরকার খুব বেশি একটা দরকার হবে না বলে আমি বিশ্বাস করি। কারণ কি দেখুন, এই যে ত্রি হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক। দেখুন ভুজ হচ্ছে গিয়ে বিশেষ্য। ভুজ মানে কি? বাহু। দেখুন যদি কোনো সমাসের শুরুতে কোনো একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, ঠিক আছে, বা পদ থাকবে, আর শেষে বিশেষ্য থাকবে, এবং এই সংখ্যাবাচক এবং বিশেষ্য মিলে একটা বিশেষ্যকে বোঝাবে। সংখ্যাবাচক, দেখুন সংখ্যাবাচক পদ যোগ বিশেষ্য সমান সমান হবে কি? বিশেষ্য। দেখুন ত্রিভুজে ত্রি হচ্ছে সংখ্যাবাচক, ভুজ হচ্ছে বাহু, বিশেষ্য। তাহলে সংখ্যা যোগ এই বিশেষ্য পদ মিলে কি হবে? বিশেষ্য পদ। এটা দুটো মিলে হবে একটা বিশেষ্য পদ। দেখুন ত্রি সংখ্যা, ভুজ বিশেষ্য, আবার ত্রিভুজ কিন্তু কি? বিশেষ্য। তার মানে প্রথমে আপনার সংখ্যাবাচক পদ থাকবে, এরপরে আপনার থাকবে একটা বিশেষ্য পদ। যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারবেন এটা একটা দ্বিগু সমাস। দেখুন আরো উদাহরণ দেখুন, ত্রিপ্রান্তর। ত্রিটা হচ্ছে সংখ্যা, প্রান্তর হচ্ছে নাউন বা বিশেষ্য। যেহেতু ত্রি হচ্ছে সংখ্যা, প্রান্তর হচ্ছে বিশেষ্য, তাহলে ত্রিপ্রান্তর হচ্ছে দ্বিগু সমাস। একইভাবে যদি দেখেন তে মাথা, তে হচ্ছে কি? সংখ্যাবাচক, মাথা হচ্ছে বিশেষ্য। তে প্রান্তর, তে হচ্ছে সংখ্যাবাচক আর প্রান্তর হচ্ছে বিশেষ্য। পঞ্চ নদী, পঞ্চ মানে 5, নদী তো আমরা জানি বিশেষ্য। সপ্তাহ, সপ্ত অহ্নের সমাহার, সপ্তাহ। দেখুন সপ্ত হচ্ছে, আর এখানে হচ্ছে অহ্ন আছে, অহ্ন মানে দিন। তাহলে সপ্ত মানে 7, অহ্ন মানে দিন, মানে 7 দিন। তাহলে কি হচ্ছে? প্রথমে সংখ্যাবাচক, পরে হচ্ছে বিশেষ্য। শতাব্দী, শত অব্দের সমাহার, অব্দ মানে বছর, শত মানে হচ্ছে সংখ্যা, তাহলে শত অব্দের সমাহার হচ্ছে শতাব্দী, সেটা হচ্ছে দ্বিগু সমাস। কারণ প্রথমে সংখ্যাবাচক, পরে হচ্ছে বিশেষ্য, এবং সব মিলে কি করছে? যে এই যে তেমাথা দ্বারা একটা জায়গার নাম বোঝায়, তেপান্তর, পঞ্চনদী, সপ্তাহ, শতাব্দী, এগুলো সব কিছু হচ্ছে কি? নাউন বা বিশেষ্য। এখন আমরা যেটা পড়াবো ভ্রমর কর্মধারয় সমাস। দেখুন কর্মধারয় সমাসের ক্ষেত্রে প্রথমত আমরা উপমান, উপমিত, তারপর হচ্ছে রূপক, মধ্যপদলোপী, কর্মধারয়, এগুলোকে আমরা দেখব। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো আমরা পরে দেখাবো। প্রথমে আপনার যেটা দেখতে হবে যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে উপমান এবং উপমিত। দেখুন এখানে আমরা বলেছি ভ্রমর কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। দেখুন কেশ হচ্ছে প্রত্যক্ষ বস্তু আর ভ্রমর হচ্ছে পরোক্ষ। এটা কেন বললাম? সাধারণত আমরা ভ্রমরকে কিন্তু কেশের সাথে তুলনা করিনি, মূলত কেশকে তুলনা করছি ভ্রমরের সাথে। চুলকে কি করছি? আমরা ভ্রমরের সাথে তুলনা করেছি। এখানে ভ্রমর হচ্ছে কি? যার সাথে তুলনা করেছি। কার সাথে তুলনা করেছি আমরা? ভ্রমরের সাথে। তাহলে ভ্রমর হচ্ছে উপমান পদ, অর্থাৎ যার সাথে আপনি তুলনা করবেন সেটা হচ্ছে উপমান পদ। যেহেতু আমরা ভ্রমরের সাথে তুলনা করেছি, ভ্রমর হচ্ছে উপমান পদ। কেশ বা চুল হচ্ছে যাকে তুলনা করেছেন। ভ্রমরের সাথে কাকে তুলনা করেছেন? কেশকে। তাহলে কেশ হচ্ছে উপমিত পদ। সংক্ষেপে মনে রাখবেন, যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে কেশ, উপমিত।
উপমিত পদ, যেমন এখানে আমাদের উদাহরণ রয়েছে কেশ। ধন্যবাদ। দেখুন এরপর হচ্ছে অরুণ রাঙা কোন কর্মধারায় সমাস। অরুণ রাঙা কোন কর্মধারায় সমাস। দেখুন এখানে আমাদের তিনটে অপশন রয়েছে, রূপক, উপমান, উপমিত। এই প্রশ্নের আগে আমি আপনাদেরকে বলি যে আসলে উপমান, উপমিত, রূপক এক্ষেত্রে অনেকেই অনেক নিয়ম পড়েন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি শুধু দুটো নিয়ম বলবো, আপনারা মনে রাখতে পারবেন। দেখুন উপমানের কথা যদি আমরা বলি, উপমানের ক্ষেত্রে আমাদের সাধারণত দেখতে হবে যে যে দুটো পদ রয়েছে এই দুটো পদের ভিতরে দুটি বাস্তবধর্মী হয়। দুটো পদে যদি কি হয়, বাস্তব মানে সত্য কথা যদি হয়, সত্য কথা যদি হয়, যদি সত্য কথা হয় তাহলে হবে উপমান। ঠিক আছে, দুটো পদই সত্য হতে হবে। দেখুন দুটো পদে কি হতে হবে, সত্য হতে হবে। অরুণ রাঙা অরুণ রাঙা। দেখুন আমাদের আছে অরুণ, তারপর হচ্ছে রাঙা, যদি প্লাস দিই পরে হচ্ছে কি রাঙা। দেখুন রাঙা মানে লাল, অরুণ হচ্ছে সূর্য। দেখুন সূর্যকে আমরা তো লালই দেখি অস্তের সময়, তাই না? দেখুন তাহলে সূর্য কি লাল হতে পারে? অবশ্যই সত্যি, যেহেতু এই অরুণ এবং রাঙা এই পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদ দুটোই কিন্তু বাস্তব, দুটোই কিন্তু কি বাস্তব। অরুণ কি হতে পারে, রাঙা হতে পারে, অরুণ কি হতে পারে, রাঙা হতে পারে। যেহেতু বাস্তব পূর্বপদ এবং পরপদ বাস্তব, তাহলে আমরা এই একটা ধর্ম ধরলাম। আরেকটা বিষয় রয়েছে, দুটো পদের ভিতরে একটা হবে বিশেষ্য আর একটা হবে বিশেষণ। যদি দুটো মানে কয়েকটা নিয়ম রয়েছে, দুটো নিয়মের কথা আমি বলছি, যে সমাসের দুটো পদে কি হবে বাস্তবধর্মী, মানে দুটো পদেই সম্ভব, এবং যখন এই দুটো পদের ভিতরে একটা হবে বিশেষ্য আর একটা হবে বিশেষণ। অরুণ যদি আমরা অরুণ হচ্ছে সূর্য, তাহলে বিশেষ্য কি বিশেষ্য। দেখুন অরুণ হচ্ছে বিশেষ্য, আর এই যে রাঙা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, রাঙা হচ্ছে বিশেষণ, অরুণ হচ্ছে বিশেষ্য, রাঙা হচ্ছে বিশেষণ। বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে সাধারণত যে কর্মধারায় হয় তাকে বলা হয় উপমান কর্মধারায়। কি বলা হয়, উপমান কর্মধারায়। যেহেতু দেখুন অরুণ রাঙা, অরুণ আসলেই রাঙা এবং এই দুটো সত্য, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে উপমান। তারপর যদি আপনি না বুঝেন তখন দেখুন অরুণ হচ্ছে গিয়ে সূর্য, অরুণ হচ্ছে সূর্য বিশেষ্য, এরপরে কি আছে বিশেষণ পদ আছে, তাহলে বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে কি হচ্ছে আমাদের উপমান। আর অরুণ এবং রাঙা এই দুটি হচ্ছে বাস্তব। সরি, দেখুন এরপর আছে কি কাজল কালো। এটা বলেন কি হবে, আবার ভেবে দেখেন। কাজল কালো, কাজল কালো। এখানে দেখুন কাজল কালোতে যদি আমরা দেখি সেমভাবে, সরি, কাজল কালো, দেখুন কাজল কালো, দেখুন এই যে কাজল, কাজল হচ্ছে বিশেষ্য, কালো হচ্ছে বিশেষণ। দেখুন কাজল হচ্ছে বিশেষ্য, কালো হচ্ছে বিশেষণ, তাহলে বিশেষ্য এবং বিশেষণ পদে কি
কি কোন সমাস হয়? উপমান। আরও একটা বিষয় দেখুন, কাজল তো কি হয়? কালোই হয়। কাজল কি হয়? কালোই হয়। তাহলে দুটোই কি বাস্তব? যখন পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ দুটোই বাস্তবধর্মী হয় এবং দুটো মিলে যখন একটা সত্য কথাই বলা হয়, সত্য বিষয়কে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে গিয়ে উপমান। একইভাবে দেখুন তুষার শুভ্র। তুষার শুভ্র, তুষার তো আমরা জানি তুষারপাত হয়, শুভ্র মানে সাদা। তুষার কি হয়? বরফ যে পড়ে সেটা তো সাদাই হয়। তুষার হচ্ছে গিয়ে আপনার বিশেষ্য, শুভ্র হচ্ছে বিশেষ্য। বিড়াল তপস্বী, বিরল তপস্বী, ঠিকই, বিড়াল হচ্ছে বিশেষ্য, তপস্বী হচ্ছে বিশেষণ। বক ধার্মিক, বক হচ্ছে বিশেষ্য, ধার্মিক হচ্ছে বিশেষণ। কচু কাটা, কচু কাটা, কচু কাটা হচ্ছে, কচু হচ্ছে বিশেষ্য, কাটা মানে কি? কাটা অবস্থা, অবস্থান বোঝায়, বিশেষণ। শশ ব্যস্ত, দেখুন শশ হচ্ছে গিয়ে কি? এটা 41তম বিশেষে এসেছিল। শশ হচ্ছে খরগোশ আর ব্যস্ত। দেখুন খরগোশ যখন চলে তখন লাফিয়ে লাফিয়ে চলে, মনে হয় খুব দ্রুত যেতে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে তাকে মনে হয় ব্যস্ত। এর জন্য শশ ব্যস্ত মানে হচ্ছে খরগোশ ব্যস্ত, তো আমরা জানি যেহেতু এটা অবস্থা বোঝায়, তার গতি বোঝায়, তাহলে হচ্ছে গিয়ে এটাও হচ্ছে শশ হচ্ছে খরগোশ বিশেষ্য, ব্যস্ত হচ্ছে বিশেষণ। রক্ত লাল, রক্ত হচ্ছে বিশেষ্য, লাল হচ্ছে বিশেষণ। আর এই সবগুলোর সাথে কি হচ্ছে যে পূর্বপদ পরপদ এটা একটা বাস্তব উদাহরণ। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সাধারণত বিশেষ্য বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং একই সাথে হচ্ছে দুটো পদ মিলে যদি একটি বাস্তব বা সত্যি কথা আমাদের সামনে তুলে ধরে, তাহলে আমরা সেটাকে বলতে পারি উপমান। এবার দেখুন এখানে দেওয়া আছে বিষ বৃক্ষ ক্রোধানল কোন সমাস? বিষ বৃক্ষ ক্রোধানল কোন সমাস? দেখুন উপমান গেল, উপমিত, রূপক, মধ্যপদলোপী এগুলো আছে। এখন বিষ বৃক্ষ এবং ক্রোধানল এর ভিতরে আমরা কিছু কিছু বিষয় রয়েছে যেটাকে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পারি এবং আর কিছু বিষয় আছে যেটা আমরা অনুভূতি মানে কাল্পনিকভাবে, কাল্পনিক এবং অনুভূতির সাথে আমাদের সম্পৃক্ত। যেমন আমি বলি ক্রোধ, রাগ, রাগটা কিন্তু এক ধরনের অনুভূতি। এবং এই যে বিষ বৃক্ষ, এই যে বিষটা, যে ব্যথাটা, আমাদের মনের যে ব্যথাটা, এটা কিন্তু আমরা অনুভূতি নিতে পারি। বৃক্ষ তো আমরা চোখে দেখি। যখন সাধারণত যে কাল্পনিক বা আমরা বলতে পারি অনুভূতি, সরি অনুভূতি আর হচ্ছে দেখা, ঠিক আছে? এই অনুভূতিটা আবার কি হতে পারে? কাল্পনিক, কাল্পনিক হতে পারে। দেখুন ক্রোধ, ক্রোধটা হচ্ছে আমাদের এক ধরনের অনুভূতি। আর অনল, অনল হচ্ছে আগুন, আগুনকে আমরা দেখতে পারি। অনুভূতি এবং দেখা যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, এইটা যদি হয় সেটাকে আমরা রূপক কর্মধারায় বলতে পারি, অনুভূতি এবং দেখা। দেখুন বিষ রূপ বৃক্ষ, ক্রোধ রূপ অনল। এখানে বিষটা হচ্ছে বিষ, আমাদের যে বিষটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, ব্যথাটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। ক্রোধ হচ্ছে রাগটাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। দেখুন রাগটা হচ্ছে অনুভূতি, ব্যথাটা হচ্ছে গিয়ে অনুভূতি, আর বৃক্ষটা হচ্ছে দেখা, ঠিক আছে? আর অনল, এখানে আপনার বিশেষ্য লিখতে পারি। কি লিখতে পারি? বিশেষ্য। যেটা দেখবো সেটা অবশ্যই বিশেষ্য হবে। কি হবে? বিশেষ্য হবে। দেখুন অনল হচ্ছে বিশেষ্য, বৃক্ষ হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? এরপর দেখুন এই যে নিচে আছে জৈবন, যৌবন, বন। যৌবনটা কি? আমাদের অনুভূতির একটা বিষয়, ঠিক আছে? বনটা কিন্তু আমরা চোখে দেখি। দিল, হৃদয়। দেখুন দিলটাকে কিন্তু আমরা অনুভূতি করি, দরিয়াটা কিন্তু আমরা দেখি। জীবন প্রদীপ একইভাবে, মন মাঝি, হৃদয় মন্দির। দেখুন প্রথম যে পদটা থাকে সেটা হচ্ছে আমাদের অনুভূতির সাথে সম্পৃক্ত। অনুভূতি এবং একই সাথে হচ্ছে গিয়ে যখন কি থাকবে, আমরা যেটা চোখে দেখতে পারি বিশেষ্য পদ, এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা সেটাকে রূপক কর্মধারায় বলতে পারি, রূপক কর্মধারায় বলতে পারি।
সেক্ষেত্রে কিন্তু এই যে আমি এতক্ষণ আপনাদেরকে যে উদাহরণগুলো দেখালাম, আমাদের কিন্তু কোনো কিছুরই ব্যাস বাক্য করার প্রয়োজন হয়নি। কিছু শর্টকাট টেকনিক দেখলেই আপনি হচ্ছে সব কিছু মনে রাখতে পারবেন না, কিছু শর্টকাট টেকনিক দেখলেই আপনি হয়তোবা দেখার সাথে সাথেই 5 সেকেন্ডের ভিতরেই আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। দেখুন, পুরুষ সিংহ কোন সমাস? পুরুষ সিংহ আমাদের সর্বপ্রথমে আমি বলি, সর্বপ্রথম যখন আপনারা ক্লাসটা করেছিলেন তখন আমি প্রথমেই বলেছি যে দুটি হবে বাস্তবধর্মী। কি হচ্ছে? যদি দুটো পদই বাস্তবধর্মী হয় তাহলে হচ্ছে সত্যি কথা যদি হয় তাহলে হচ্ছে উপমান, আর দুটো পদের পদ মিলে যদি একটি সত্য কথা না প্রকাশ করে সেটা হচ্ছে উপমিত। উপমিত কারণ দেখুন, তুষার শুভ্র, তুষার সাদাই হয় সাধারণত। এবার হচ্ছে গিয়ে রক্ত লাল হয়, শশ ব্যস্ত হয়, একই সাথে হচ্ছে আপনাকে কাজল কালোই হয়। এটা সত্য, একটা সত্য সেন্স প্রকাশ করে। কিন্তু দেখুন, পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ হতে পারে না, কিন্তু পুরুষকে সিংহের সাথে তুলনা করা যায়। এখানে দেখুন, পুরুষ সিংহর ক্ষেত্রে দেখুন, পুরুষ সিংহ, পুরুষ, এটা কিন্তু বাস্তব, কিন্তু পুরুষের সাথে যদি সিংহের তুলনা করেন সেটা হচ্ছে অবাস্তব। এটা কিন্তু একটা অলৌকিক বা মিথ্যা, অলৌকিক অথবা মিথ্যা সেন্স প্রকাশ করে, মিথ্যা সেন্স প্রকাশ করে। যদি একটা পদ বাস্তব আর একটা পদ অবাস্তব হয় তাহলে আমরা সেটাকে উপমিত কর্মদ্বারায় বলতে পারি। আবার আরেকটা বোঝার আছে, যদি কোনো সমাস সমস্ত পদে যে দুটি পদ থাকে সেই দুটি পদ দুটোই যদি বিশেষ্য হয়, মানে বিশেষ্যের সাথে বিশেষ্যের মিলে যে পদটা হয়, বিশেষ্য, এটা পুরুষ হচ্ছে বিশেষ্য, সিংহও কি বিশেষ্য। দেখুন, তাহলে দুটোই হচ্ছে বিশেষ্য, বিশেষ্য এবং বিশেষ্য মিলে যে সমাসটা হবে সেটা হচ্ছে উপমিত সমাস, কর্মদ্বারয় সমাস। এবং একই সাথে হচ্ছে এই উপমিত কর্মদ্বারা একটা বিশেষ্য হবে, এই দুটো বিশেষ্যের সাথে যখন আমরা তুলনা করব তখন সেটা একটা অলৌকিক বা মিথ্যা কথা বলা হবে। যদিও এটা সবই সত্য, কিন্তু বাস্তবিক দিক থেকে হচ্ছে পুরুষ কখনো সিংহ হতে পারে না। হয়তোবা তার সাহস সিংহের সাথে তুলনা করা যেতে পারে। তাহলে হচ্ছে দেখুন, এই দুটোর ভিতরে একটা থাকবে, দুটোর ভিতরে একটা থাকবে অবাস্তব, একটা থাকবে বাস্তব, এবং দুটো মিলে একটা অলৌকিক বা মিথ্যা এক ধরনের সেন্স প্রকাশ করবে। সেটা হচ্ছে গিয়ে আমাদের উপমিত কর্মধারয় সমাস। দেখুন, আরো কয়েকটি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, মুখ চন্দ্র, মানুষের মুখ কখনো চাঁদের মতো হতে পারে না, কিন্তু মানুষের মুখকে চাঁদের সৌন্দর্যের সাথে তুলনা করা হয়। সৌন্দর্যের সাথে আপনি তুলনা করতেই পারেন সাধারণত। দেখুন, এই যে মুখ ও চন্দ্র, মুখ এবং চন্দ্র এই দুটোর ভিতরে দেখুন, মুখ এবং যদি চন্দ্র আমরা যদি আলাদা আলাদাভাবে ভাবি, দেখুন, মুখ হচ্ছে বিশেষ্য, চন্দ্র হচ্ছে বিশেষ্য। দেখুন, মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য, দুটো বিশেষ্য মিলে কি হয়, উপমিত কর্মদ্বারয় সমাস হয়। এবং মানুষের মুখ চন্দ্র মতো হতে পারে না, এটা হচ্ছে গিয়ে এক ধরনের মিথ্যা সেন্স প্রকাশ করে, এটা অলৌকিক বিষয় সেন্স আমাদের প্রকাশ করে। তারপরে দেখুন, ফুল কুমারী,
কুমারী ফুলের ন্যায় আমরা সাধারণতই করি। দেখুন ফুলও হচ্ছে বিশেষ্য, কুমারী হচ্ছে কি বিশেষ্য। যেহেতু দুটো কি হচ্ছে আমাদের কি প্রকাশ করে বলুন? ফুল, কুমারী কখনো ফুলের মতো হতে পারে? এটা হচ্ছে কিন্তু কোনোভাবেই একটা বাস্তব একটা অবাস্তব চিন্তাধারা। তো দুটো মিলে কি হচ্ছে একটা অবাস্তব সেন্স প্রকাশ করে। সেক্ষেত্রে এগুলো হবে আপনার উপমিত কর্মধারয় সমাস, করপল্লব ইত্যাদি, আরও অনেক আছে, এগুলো আপনারা দেখতে পারেন এবং মিলিয়ে দেখতে পারেন আমার কথার সাথে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখুন মধ্য পদলোপী কর্মধারয় সমাস মনে রাখার কৌশল অনেক উদাহরণ রয়েছে এবং মধ্যপদী কর্মধারয় সমাসের আমি সাধারণত ব্যাস বাক্য করিনি। আমি বিগত সালের অনেকগুলো ইম্পর্টেন্ট থেকে একটা ছোটোখাটো একটা ছড়ার মতো আপনাদের কাছে উপস্থাপন করব। এটার মাধ্যমে আমার আশা করি প্রাইমারি, নিবন্ধন এবং বিশেষ প্রিলিমিনারিতেও কমন আসবে। দেখুন প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়, এখানে সাধারণত মাঝখানে যাওয়ার, প্রাণ ভয় দেখছি কিন্তু এটা হবে প্রাণ ভয়। গোবর গণেশ এটা ঠিক আছে, হাসি মুখে হবে হাসি মুখ, স্মৃতিসৌধে হবে স্মৃতিসৌধ, জ্যোৎস্না রাতে হবে জ্যোৎস্না রাত, সিংহাসনে হবে সিংহাসন, সংবাদপত্রে হবে সংবাদপত্র, ঝালমুড়ি হবে ঝালমুড়ি। ঠিক আছে, এক্ষেত্রে কিছুর ক্ষেত্রে একার যুক্ত করেছি জাস্ট এটাকে মিলানোর জন্য। দেখুন আমাদের কি দাঁড়ায়, এগুলো মনে রাখার একটা বিষয় হচ্ছে প্রাণ ভয়ে গোবর গণেশ হাসি মুখে স্মৃতিসৌধে গিয়ে জ্যোৎস্না রাতে সিংহাসনে বসে সংবাদপত্রে ঝালমুড়ি খেলো। সবগুলোই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারা এবং এই সবগুলো যতগুলো রয়েছে সবগুলোই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। এগুলি ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকেই প্রশ্ন করা হয়। দেখুন প্রাণ ভয়ে গোবর গণেশ হাসি মুখে স্মৃতিসৌধে গিয়ে জ্যোৎস্না রাতে সিংহাসনে বসে সংবাদপত্রে ঝালমুড়ি খেলো, একটা ছন্দের মতো। এখানে প্রাণ ভয়ে যে যে জায়গায় একার রয়েছে, যেমন প্রাণ ভয়ের জায়গায় শুধু প্রাণ ভয় হবে, ঠিক আছে, গোবর গণেশ হবে, হাসি মুখ হবে, স্মৃতিসৌধ হবে, জ্যোৎস্না রাত হবে, সিংহাসন হবে, সংবাদপত্র হবে, ঝালমুড়ি হবে। এই প্রত্যেকটা হচ্ছে দেখুন ঝাল মিশ্রিত মুড়ি হচ্ছে ঝালমুড়ি। জ্যোৎস্না শোভিত রাত, হাসি মাখা মুখ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ, সিংহ চিহ্নিত আসন। মানে এর মাঝখানে কিন্তু একটা মধ্যের যে পদটা সেটা কিন্তু কি হয়েছে, বিলুপ্ত হয়েছে। যেহেতু বিলুপ্ত হয়েছে এই জন্য এটাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এর আসলে স্পেসিফিক কোনো আসলে নিয়ম নেই। আশা করি আপনারা যদি এই কটা মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। পরের ক্লাসে আমরা পড়াবো বহুব্রী সমাস, তারপর হচ্ছে গিয়ে অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। আশা করি আপনারা যদি আমাদের ক্লাস দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আজ আমাদের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।